ঠিক আছে, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কিছু বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। তার মধ্যে আমরা আজকে পেয়েছি মাহমুদা মির্জা। আমার নাম মাহা মির্জা। মাহা মির্জা উনি ওনার কিছু কথা আজকে আমরা, যেহেতু সবসময় ওনার পাওয়া যায় না, আজকে জাতীয় প্রেস ক্লাবে পেয়েছি। আমি দুটো প্রশ্ন আপনার কাছে করতে চাই। একটি হলো, হাওড়ে কৃষকদের যে দুর্বিষহ অবস্থা যাচ্ছে, পাশাপাশি গতকাল ছিল মহান মে দিবস, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা জানি যে এই হাওড়ের কৃষকদের এই ব্যাপারটা এটা আজকে নতুন কোনো ব্যাপার না। প্রত্যেক কয়েক বছর পর পরই এখানে এই সমস্যাটা তৈরি হয় এবং আমরা টেলিভিশনে যেটা দেখি যে হাওড়ের যেই কৃষকের যে বুক ফাটা কান্না, সেটা আসলেই সহ্য করার মতো না। কিন্তু আমরা সবসময় দেখি যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বা একটা ডিজাস্টার ঘটে যাওয়ার পরে সবাই পোস্ট ডিজাস্টার কিছু পদক্ষেপ নেওয়ার জন্য সবাই দাবি দেওয়া করে। কিন্তু আমরা একটা জিনিস যেটা আমাদের আসলে করা দরকার, যে এই ধরনের ডিজাস্টারগুলো আসলে প্রিভেন্টিভ মেজার নেওয়া সম্ভব কিনা, এবং খুবই সম্ভব। এবং আমরা সকলেই জানি যে হাওড়ের যেই এই যে মানে বন্যায় বা আগাম বন্যায় ধান তলিয়ে যাওয়া, এগুলো সব কিছুরই কিছু সমাধান আছে। এবং রাষ্ট্র যদি মন্ত্রণালয়গুলো যদি তৎপর হয় এবং তারা যদি সত্যি বিষয়টাকে তারা যদি মনোযোগী হয়, তাহলে এই ধরনের আগাম বন্যার বিষয়টাকে আমরা আরও ভালোভাবে ডিল করার অনেক ধরনের উপায় আছে, যেটা নিয়ে অনেকভাবে হাওড়বাসীরা বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে সরকারই আসুক, হাওড়বাসীর দিকে বা কৃষকের দিকে আসলে তাদের কখনোই কোনো মনোযোগ থাকে না। এক নম্বর হচ্ছে যে এখানে আগাম বন্যার ব্যাপারটা অনেকেই বলছেন যে বীজ সরবরাহে এক ধরনের একটা ঘাটতি আছে, যে বিএডিসি তার একটু আগে যদি বীজটা সরবরাহ করতে পারে, খুব বেশি আগে না, 15 থেকে 20 দিন আগে সে যদি সরবরাহ করতে পারে, সেই ক্ষেত্রে কৃষক আসলে যে বহুজাতিক কোম্পানিগুলো আছে, মনস্যান্টো বা সিনজেন্টা, এই বহুজাতিক কোম্পানির ধানটা কিনতে অনেক সময় বাধ্য হয়, যেহেতু বাজারে মার্কেটে বীজটা অ্যাভেলেবেল থাকে না। সেই ক্ষেত্রে যদি সরকার থেকে একটা আগের থেকে একটা পরিসংখ্যান করে কতটা বীজ লাগবে, সেটা সেই ডিমান্ডটা নির্ণয় করে যদি জাস্ট 15 দিন আগে যদি বীজটা সরবরাহ করা হয়, এবং কৃষক যদি 15 দিন আগে বীজটা লাগাতে পারে, সেটা হচ্ছে ডিসেম্বরের শেষে না লাগিয়ে যদি ডিসেম্বরের শুরু বা মধ্য ডিসেম্বরে লাগাতে পারে, তাহলে তারা এপ্রিল 14-15 পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয় না, এপ্রিলের শুরুতেই তারা ধানটা কাটতে পারে। এটা একটা সমাধান হতে পারে, যেটা বহুদিন ধরে হাওড়বাসী বলে আসছে যে বীজের অপ্রাপ্যতা একটা প্রবলেম। তো এই জায়গাটা আসলে কেন একটা সরকার চাইলে করতে পারবে না, সেটা আমরা মনে করি যে এটা একেবারেই সরকারের জায়গা থেকে তার ইনিশিয়েটিভ এবং মনোযোগের অভাব। আর যেহেতু এতগুলো ডিজাস্টার হয়ে যাওয়ার পরেও যেহেতু আমরা দেখেছি যে সরকার কোনোভাবেই এই প্রবলেমটা সলভ করতে পারছে না, আমরা মনে করি যে এখানে আমলাতান্ত্রিক একটা উইলের একটা ঘাটতি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাঁধ ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নিয়ে বহু সমালোচনা আছে, করাপশনের বহু অভিযোগ আছে যে বাঁধগুলো মজবুতভাবে তৈরি করা হয় না। একটা বাঁধ তৈরি করার পরে কেন বারবার বাঁধ ভেঙে যাবে? আবার এখানে মৎস্য চাষের জন্য একটা অভিযোগ আছে যে মাছ চাষ করতে গিয়ে অনেকে বাঁধ কেটে দেয় প্রভাবশালীরা, সেখানে একটা চক্র তৈরি হয়েছে। তো এই সব কিছুই আসলে পলিটিক্যাল উইল, আমলাতান্ত্রিক উইল, এগুলো থাকলে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তো তার মানে হচ্ছে যে এটা আসলে একটা ম্যান মেড ডিজাস্টার, আমলাতান্ত্রিক জটিলতার কারণে বা আমলাতান্ত্রিক মনোযোগ না থাকার কারণে তৈরি হওয়া ডিজাস্টার, যেটার প্রভাবটা পড়ছে কৃষকের ওপর এবং তারপর আমাদের সামগ্রিকভাবে দেশের খাদ্য নিরাপত্তা। আচ্ছা ম্যাডাম, আমি হচ্ছে মহান মে দিবসের কথা বলছিলাম, এই বিষয়ে একটু। না, মে দিবসে তো এটাই বলতে হয় যে আসলে আমাদের দেশের 90% মানুষ তো হচ্ছে, সংখ্যাগরিষ্ঠই হচ্ছে কৃষক এবং শ্রমিক। কিন্তু আমাদের দেশে যে পলিসিগুলো তৈরি হয় বা আমরা আমাদের এখন সংসদ অধিবেশনে যেটা দেখছি যে আলাপগুলো হচ্ছে, সেখানে আসলে কৃষক শ্রমিকের দুরবস্থা, তাদের যে জীবন মান, তাদের মজুরি, এই যে কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, এগুলো তো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। এবং এগুলো আমাদের দেশের মানে পার্লামেন্টে আমরা আশা করি যে সবচেয়ে বেশি সময়, ঘন্টার পর ঘন্টা ধরে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার ছিল। কিন্তু খুব আনফর্চুনেটলি আমরা দেখি যে অনেক ধরনের বিতর্ক হয় ইতিহাস নিয়ে এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আলাপ হয়, কিন্তু এই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে দুরবস্থা, একটা দীর্ঘ সময় ধরে তারা এক ধরনের মানে আমরা তো একটা খুব কুৎসিত একটা বৈষম্যের ভিতর দিয়ে গেছি একটা দীর্ঘ সময় পর্যন্ত। খুব গুটি কয়েক মানুষের হাতে আসলে প্রচুর পরিমাণে সম্পদ চলে গেছে, ওয়েলথ অ্যাকুমুলেশন হয়েছে, আর সেখানে আবার দারিদ্র্য বেড়েছে। নতুন করে 14 লক্ষ মানুষ দরিদ্র হয়েছে জাস্ট গত কয়েক মাসে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় 300-400 কলকারখানা বন্ধ হয়েছে। এই সমস্ত মানুষ আসলে ছাঁটাই হয়ে কোথায় গেছেন আমরা জানি না। সো একের পরে কলকারখানা বন্ধ হচ্ছে। তো এই সব কিছু নিয়ে তো আসলে আমরা সংসদ অধিবেশনে আলাপ হতে দেখি না।
তো এটা আমাদের খুব দুঃখ লাগে যে যারা জনপ্রতিনিধি, যেই সাধারণ মানুষেরা আসলে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করেছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন, তারা ওখানে গিয়ে আসলে এই সমস্ত সাধারণ ভোটারদের কথা ভুলে যান যে আমাদের দেশের 90% মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, গার্মেন্টসের শ্রমিক, আহ, ক্ষেত মজুর, বর্গা চাষি, কৃষক, হকার, রিক্সা চালক, অটোরিক্সা চালক, মুদির দোকানদার। তো এই সব মানুষদের কথা কোনোদিনও একবারের জন্য উচ্চারিত হয় না পার্লামেন্টে। এটা আমাদের আসলে এটা একটা ট্র্যাজেডি বলা যায়। প্রায় 8 কোটি লোকই শ্রমিক আমাদের দেশে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ন্যূনতম মজুরি শ্রমিকদের কত হওয়া উচিত আপনি মনে করেন? আপনি নিজেই বলেন যে 12,500 টাকা যেটা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেটাতে একটা ন্যূনতম মানবিক জীবনযাপন করা সম্ভব হয় কিনা। শ্রমিকরা নিজেরাই বলেছেন বিভিন্ন সংগঠন থেকে 25,000 টাকার কথা, কেউ বলছেন যে 30,000 টাকা। আসলে শ্রমিককে আপনি যখন তার বেতন মজুরি বাড়াবেন, এটা কিন্তু কোনো লস না এই কারণে, কারণ শ্রমিক তার মজুরিটা, তার বেতনটা কিন্তু বাজারে খরচ করেন। একটা লোকাল অর্থনীতিতে শ্রমিক কিন্তু কখনো টাকা পাচার করেন না। হ্যাঁ, আমাদের এখানে গার্মেন্টস মালিকরা টাকা পাচার করে, কিন্তু শ্রমিকের হাতে যদি টাকা থাকে, সে সেটা লোকাল মার্কেটে খরচ করে, সে তার মুদির দোকানে খরচ করে, সে দুটো বেশি কাপড় কেনে, দুটো জুতা কেনে। তো এই যে লোকাল অর্থনীতিতে একটা গতির সঞ্চার হয়, তো শ্রমিকের হাতে বেশি টাকা দেওয়াটা এটা সামগ্রিক অর্থনীতির জন্য একটা খুবই পজিটিভ ব্যাপার। শ্রমিক যদি একটা বেশি বোনাস পায়, সেটাও সে বাজারেই খরচ করে। তো আমরা মনে করি যে শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500, এটা এই দেশে এই মুহূর্তে এটা খুবই লজ্জাজনক। এবং সেটা তো একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে ছাঁটাই হয়ে যাওয়ার যে ভয়, যে প্রতি মুহূর্তে শ্রমিক জানে যে যে কোনো সময় কারখানা বন্ধ হয়ে, তার কোনো জব সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। তো এই বিষয়গুলোর দিকে আপনি যদি না তাকান, তাহলে আপনি যত ইতিহাস নিয়ে আলাপ করেন, আপনি যতই পার্লামেন্ট ফাটিয়ে ফেলেন বিতর্ক করে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে না। আপনি এখন কোথায় আছেন যদি একটু বলতেন আপনার পরিচয়টা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, লেখক এবং গবেষক। আচ্ছা, ওইটা একটু বলুন। শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বিশেষ কিছু ব্যক্তিদের বিশেষ সাক্ষাৎ গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিশেষ সাক্ষাৎটি গ্রহণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।